আসসালামু আলাইকুম এভরিওয়ান। মাস্টার স্বামী গল্পের সিজন 2 নিয়ে চলে আসলাম। সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। শেষ কথাটা নাওরা একটু ফিসফিসিয়ে বলে। নাফসান তার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে বলে, ক্লাসে যাও, আর ভার্সিটি শেষে সোজা বাসায় যাবে। কোনো উল্টোপাল্টা ঘোরাঘুরি করতে যেন না দেখি। সিউরিটি দিতে পারছি না, তবে চেষ্টা করব আপনার কথা শোনার। যতই হোক আমার পিয়ারের স্বামী বলে কথা। এতক্ষণে তাদের ক্লাস শুরু হয়ে গেছে। নাওরা গিয়ে দেখে রূপা আগেই এসে ক্লাসে বসে আছে। নাওরা গিয়ে পাশে বসতেই রূপা বলে, বাড়ি থেকে রোম্যান্স শেষ হয় না? ভার্সিটি এসেও তোদের সময় কাটাতে হয়? রোম্যান্স কি? এটা খায় না মাথায় দেয়? আরে লেকচার দিচ্ছিলেন উনি, ক্লাস, অফিস, বাড়ি সব জায়গায় লেকচার দিতে গিয়ে রোম্যান্সের সময়ই হয় না ওনার। রূপা হেসে ফেলে, তারপর ফিসফিসিয়ে বলে, ক্লাসে এসে শুনলাম নাফসান স্যার নাকি লামিয়াকে কি বলেছে, একটু রুড বিহেভ করেছে। এই নিয়ে লামিয়ার মন খারাপ। দেখ তাকিয়ে কেমন মুখ ভোতা করে রেখেছে। নাওরা তাকিয়ে দেখে সত্যিই লামিয়ার মুখ বাংলার উঙো হয়ে আছে। নাওরা খুব হাসি পায়। যাক, তার জামাই একটু হলেও কথা শুনিয়েছে। যতই তার সামনে ভালো না বাসার অভিনয় করুক, সত্যি বলতে নাফসানও তাকে ভালোবাসে। একটু হলেও তো ভালোবাসে না, নয়তো কি আর তার এত দেখভাল করতো? এই যে নাওরা পড়াশোনা করছে, তার সমস্ত দেখাশোনা নাফসান করে। তারই ডিপার্টমেন্টের স্টুডেন্ট বলে সময় সময় সকল বই খাতা, নিজের করা নোট সব তাকে দেয়। তার পড়াশোনার খবর নেয়। এসব কি ভালো না বাসলে করতো? শুধুই ইগো দেখিয়ে স্বীকার করে না। ক্লাসে বসে নাওরা একটু অতীতের স্মৃতিচারণ করতে থাকে। সে প্রথম নাফসানদের বাড়িতে এসেছিল যখন তার বয়স 12। তার বাবা মা একটা কার অ্যাক্সিডেন্টে মারা যান, আর নাফসানের বাবা ছিলেন তার বাবার একমাত্র ঘনিষ্ঠ বন্ধু। সদ্য বাবা মাকে হারিয়ে 12 বছরের নাওরাকে যখন কোনো আত্মীয় নিজেদের সাথে নিয়ে যায়নি, তখন রাশিদুল খান আর মাহমুদা বেগম নাওরাকে নিজেদের কাছে নিয়ে আসেন। নাফসান তখন 22 বছরের একজন প্রাপ্তবয়স্ক যুবক, আর নাহেল ছিল 14 বছরের একজন কিশোর, আর ইলা ছিল 10 বছরের একটা বাচ্চা। নিজেদের তিনটে সন্তান থাকার পরও তারা নাওরাকে নিজেদের একজন করে নিয়ে এসেছিল। সদ্য বাবা মাকে হারিয়ে নাওরা তখন অনেক কান্না করত। তাকে যে রুমে থাকতে দেওয়া হয়েছিল সেখানেই সে মুখ গুজে পড়ে থাকতো। ইলা মাঝে মাঝেই তার কাছে যেত, একটু খেলা করত। তবে নাওরা তখন নিজের ভাবনায় ডুবে থাকতো, ইলার দিকে একদমই নজর দিত না। সেই সময়টাই নাহিলও তার সাথে অনেক ফ্রি হওয়ার চেষ্টা করে। দেখা যায় নাফসানের বাবা মায়ের সহযোগিতায় নাওরা আস্তে আস্তে সবার সাথে ফ্রি হয়। ইলার সাথে তার সুন্দর বন্ধুত্ব হয়। নাহিলের সাথেও তার ভালো সম্পর্ক তৈরি হয়। তারা তিনজনেই তখন বাড়িটাকে মাতিয়ে রাখত। তারপর ইন্টারে উঠলে নাহিল 2 বছরের জন্য এক আত্মীয়ের সাথে বাসায় গিয়ে থাকে। সেই সময়টুকু নাওরা আর ইলা দুজনেই আনন্দ করত। তবে নাফসান সব সময় খুব চুপচাপ থাকতো। মনের ভুলেও নাওরার কাছাকাছি আসেনি সে। সবসময় একটা দূরত্ব বজায় রাখত, দূর থেকেই তাদের শাসন করত। ছোট থেকেই নাওরা একটু ঘাওড়া স্বভাবের ছিল। তার এটা আরো বৃদ্ধি পেয়েছে যখন সে সবার থেকে প্রশ্রয় পাওয়া শুরু করে। এই বাড়িতে একমাত্র নাফসান ছাড়া বাকি সবাই তাকে অনেক আদর করেছে। একমাত্র নাফসানই তাকে সবসময় ধমকের মাঝে রাখত, শাসন করত। সেই শাসন করাটা মাহমুদা বেগমের করা উচিত, সেটা নাফসান করে এসেছে। তার পড়াশোনার দায়িত্ব ছিল নাফসানের হাতে। ছোট থেকেই নাফসান তাদের উপর মাস্টারগিরি ফলাতো। যখনই দেখতো নাওরা আর ইলা একটু খেলতে বসেছে, তখনই তোর ডেকে এনে পড়াতে বসিয়ে দিত। নাওরা প্রথম নাফসানকে ঝোমের মতো ভয় পেত। নাফসানকে দেখলেই নিচে ঠিক হয়ে যেত। তবে যখন খেয়াল করলো নাফসান মূলত তাকে একটু বকাবকি করলেও কখনো তাকে সেভাবে উচ্চ বাক্যে বকাবকি করেনি, তার পড়াশোনা ব্যতীত আর কোনো ক্ষেত্রে ধমক দেয়নি, গায়ে হাতও তোলেনি, বড় হতে হতে নাওরা খেয়াল করে নাফসান তাকে আগের মতো তেমন বকাবকি করেনি। তখন থেকেই নাফসানের আশেপাশে তার কেমন ভালো লাগা শুরু হয়। ইলা নাহিলকে সেই ভাই বোনের নজরে দেখলেও নাফসানকে কখনো সেভাবে দেখতে মন চায়নি তার। যখনই বুঝতে পারে নাফসানের প্রতি তার নজরের পরিবর্তন হয়ে গেছে, তখন থেকেই সে সাবধান হওয়া শুরু করে। যাদের নুন খেয়েছে তাদেরই সাথে কিভাবে বেইমানি করবে সে। এই রাশেদুল হক, মাহমুদা বেগম তাকে এনে ভালোবাসা দিয়ে বড় করেছে। তাদেরই ছেলের দিকে সে নজর দেয় কিভাবে? এরা ছাড়া তো তার আর কোনো গতি ছিল না। তাই সে যথাসম্ভব নাফসানের থেকে দূরত্ব রাখা শুরু করে। এমনকি নাহিল ভার্সিটি ওঠার পরও সেও নাওরার থেকে দূরত্ব রেখে চলেছে। স্বভাবতই বন্ধুর মেয়ে পরিচয় বড় হওয়ায় আশেপাশের মানুষ অনেকে অনেক কথা বলতো।
বলতো। ইলা না হয় এই বাড়ির মেয়ে, তবে নাওরা তো তা নয়। বাড়িতে দুটো বড় ছেলে থাকার পরেও একটা অবিবাহিত মেয়েকে কিভাবে রাখছে তারা? প্রতিবেশীরা এসে মাহমুদা বেগমকে বলতো নাওরাকে বিয়ে দিয়ে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিতে। এসবের সবই নাওরার কানে আসতো। সে সব শুনেও কখনো কিছুই বলেনি। তার জন্য নাফসানের বাবা মা যা সিদ্ধান্ত নিবে তাই সে মেনে নেওয়ার জন্য তৈরি হয়েছিল। ততদিনে নাফসানের প্রতি তার ভালোবাসার সৃষ্টি হয়ে যায়। সে চাইলেও নিজেকে আটকে রাখতে পারে না, না চাইতেও নাফসানের প্রতি তার ভালোবাসা তৈরি হয়। তবুও নিজেকে সামলে রাখে যাতে সেটা কারো নজরে না পড়ে। তবে হঠাৎ একদিন মাহমুদা বেগম এসে তাকে বিয়ের কথা বলেন। নাওরা এক বাক্যে ওনার কথায় রাজি হয়। ছেলেকে কি করে কিছুই জানতে চায়নি। তাকে বলা হয়েছে ছেলের পরিবার তাকে দেখেছে, পছন্দও করেছে, ঘরোয়া ভাবেই তাদের বিয়েটা হয়ে যাবে। নাওরাও সেই অনুযায়ী তৈরি হয়েছিল। মনটা তার খারাপ থাকলেও সে সব মেনে নিয়েছিল। তবে বিয়ের দিন কাজী এসে পড়লেও যখন বরপক্ষের কাউকে আসতে দেখে না, তখন সে অবাক হয়ে জিজ্ঞেস করেছিল, আন্টি কেউ তো আসেনি এখনো? না মানে বিয়েটা কেন রে? আমাদের কি তো শ্বশুর শাশুড়ি হিসেবে পছন্দ হয়নি নাকি? আমার ছেলেটাকে বিয়ে করবি মা? নাফসানকেই তোর স্বামী হিসেবে আমরা সিলেক্ট করেছি। বাড়ির মেয়েকে সারা জীবন বাড়িতেই রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। মাহমুদা বেগমের কথা শুনে নাওরার চোখ ছলছল করে ওঠে। এতটা ভালোবাসাও বুঝি তার কপালে লেখা ছিল? এই ভালোবাসা হাতছাড়া করার কোনো মানেই নেই। তবে নাফসানের কথা ভেবে নাওরা একটু শঙ্কিত ছিল। আর সেদিন নাফসানও একটু ঝামেলা করেছিল। সে বিয়ে করতে রাজি হচ্ছিল না। তবে অবশেষে সে মুখ গোমরা রেখে কাবিননামায় সাইন করে দিয়েছিল। নাওরা নিজেও সাইন করেছে। উভয়েই কবুল বলে একে অপরের সাথে জুড়ে গিয়েছে। এই বিয়েটা হওয়ার পর নাওরা একদম স্বাধীন হয়ে যায়। এখন তো তার এই পরিবার থেকে আলাদা হওয়ার কোনো মানে নেই। সে এখন থেকে সবার সাথেই থাকতে পারবে। এটাই ছিল তার আনন্দের একমাত্র কারণ। তাছাড়া যাকে সে ভালোবাসতো তাকেই সে স্বামী হিসেবে পেয়েছে। এত বেশি আর কি চাই? নাফসান তাকে ভালোবাসে কিনা সেটা পরের ব্যাপার। সে তো ভালোবাসে। এখন তার একমাত্র লক্ষ্য নাফসানকে নিজের ভালোবাসার জালে আটকে ফেলা। তবেই না একটা সুখী সংসারের সূচনা ঘটবে। দেখতে দেখতে নাওরাদের ট্যুরের দিন চলে আসে। ভার্সিটি গেট থেকে তাদের বাস ছাড়বে। বেশ সকাল করে নাওরা উঠে ফ্রেশ হয়ে তৈরি হয়ে যায়। যেহেতু নাফসান তাদের ট্যুরের দায়িত্বে আছে, তাই তাকে আরো আগেই ভার্সিটি চলে যেতে হবে। নাফসান ভেবেছিল সে একাই আগে চলে যাবে। তবে দেখা যায় খাবার টেবিলে নাওরাও এসে হাজির হয়। মানে সে নাফসানের সাথেই যাবে। নাওরা নাফসানের একসাথে থাকার কথা হলেও রাতে নাওরা নিজের রুমেই থাকে। অজুহাত হিসেবে পরিবারে নিজের পড়াশোনাটাকে দেখিয়েছে। আর নাফসানও যেহেতু তাকে থাকার কথা বলেনি, তাই জেদ দেখিয়ে নাওরা আর নাফসানের রুমে থাকতে যায়নি। তাই নাওরা যে আজ তার সাথেই রওনা হবে তা নাফসান জানতো না। তবে এখন নাওরাকে উপস্থিত দেখে নাফসান বুঝতে পারে এই সাত সকাল থেকেই নাওরা তাকে জ্বালানোর প্রস্তুতি নিয়ে ফেলেছে। যা খেতে বসেও তার মিটিমিটি হাসি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। খাবার শেষে নাফসান মাকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়ে। পেছন পেছন নাওরাও দ্রুত বেরিয়ে আসে। বাড়ি থেকে বেরিয়ে তারা গাড়ি করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হয়। গাড়িতে নাওরা ক্রমাগত হাই তুলতে থাকে। একসময় সে নাফসানের বাহুতেই মাথা এলিয়ে দিয়ে ঘুমের ভাব করতে থাকে। ঘুম ঘুম ভাবে পড়ে থাকা নাওরাকে নাফসান আর সরায় না। উল্টে পড়ে যেতে থাকা নাওরার ব্যাগটাকে নিজের কাছে রেখে দেয়। অভিনয় করতে থাকা নাওরা সত্যি সত্যিই ঘুমিয়ে গিয়েছিল। ভার্সিটি গেটে এসে নাফসান নাওরাকে ঠেলে সজাগ করে। তারপর নিজে গাড়ি থেকে নেমে সোজা ভার্সিটির উদ্দেশ্যে রওনা দেয়। পেছনে নাওরাও দৌড়ে যেতে থাকে। এখনো ডিপার্টমেন্টের কেউ তেমন উপস্থিত হয়নি, শুধু শিক্ষকরাই উপস্থিত আছে। তাদের তো আগে থেকেই সব গোছগাছ করতে হবে। ডিপার্টমেন্টের গুটি কয়েক মানুষ জানে নাওরা নাফসানদের সাথেই থাকে। তাদের মধ্যে করিম স্যার অন্যতম। সব রেখে এই বদরাগী স্যারটাই তার পরিচয় জানে। তাই তো ক্লাসে পড়া না পারলে কিংবা একটু ঝামেলা করলে সব বিচার নাফসানের কাছে চলে আসে। এই নিয়ে নাওরার সমস্যার শেষ নেই। নাওরাকে দেখে করিম স্যার এসে নাফসানকে বলে, এত সকাল সকাল নাওরাকে দেখে তো অবাক হয়েছিলাম আমি। যে মেয়ে ক্লাসেই ঠিক মতো উপস্থিত থাকে না, সে কিনা আজ ট্যুরের জন্য এত আগে চলে আসলো। তারপর তোমায় দেখে সব বুঝতে পারলাম। নাফসান মৃদু হেসে বলে, জি স্যার, আমার সাথে এসেছে। আচ্ছা, তা বিয়ে টিয়ে করছো কবে? বয়স পেরিয়ে গেলে পরে তো আর মেয়ে পাবে না। নাফসান সৌজন্যতার হাসি দেয়। তবে তাদের সকল কথাই নাওরা শুনতে পারছিল। সে একটু দূর থেকেই মুখ বাঁকিয়ে বলে ওঠে,
জি স্যার, আমিও তো ওনাকে বিয়ে করতে বলি। অনেক দিন ধরে বাড়িতে অনুষ্ঠান হয় না, বিয়ে করলে অন্তত একটা দাওয়াত খেতে পারতাম। নাফসান তাতে দাঁত চেপে নাওরার দিকে তাকায়, এতে নাওরার উপর কোনো প্রভাবই পড়ে না। ধীরে ধীরে ভার্সিটি গেটে ডিপার্টমেন্টের সবাই এসে হাজির হয়। স্টুডেন্টরা একে একে বাসে উঠে পড়লে তাদের যাত্রা শুরু হয়। দুটো বাসে করে তারা যাচ্ছে। এর মধ্যে নাওরা যেই বাসে আছে, নাফসান সেই বাসেই উঠেছে। নাওরা নাফসানের পিছনের সিটেই বসে। তারপর সবার অগোচরে উকি দিয়ে নাফসানকে ফিসফিসিয়ে বলে, শুনেছিলাম আপনি প্রথম বাসের দায়িত্বে থাকবেন, তাহলে এখন আমাদের বাসে কি করছেন? নাফসান কোনো উত্তর দিল না। নাওরা পুনরায় বলে, বুঝেছি, আমার জন্যই বুঝি এই বাসে উঠেছেন। কি মানুষ আপনি, ভালোবাসবেন অথচ স্বীকার করবেন না। নাফসান দাঁতে দাঁত চিপে বলে, চুপ থাকো, এখানে সবাই আমার স্টুডেন্ট, কোনো ঝামেলা হলে কিন্তু তোমায় আস্ত রাখবো না আমি। নাওরা খিলখিলিয়ে হেসে সরে যায়। যা বোঝার তা তো সে বুঝেই গেছে। মূলত নাফসানকে প্রথম বাসে যাওয়ার কথা বলেছিল, তবে নাফসান নিজে থেকেই এই বাসে উঠেছে, তার কারণ তো অবশ্যই নাওরা ছাড়া আর কিছুই না। নাওরার বাসে বমি করার অভ্যেস আছে, তাই বাসে ওঠার আগে তাকে বমির ঔষধ খেতে দিয়েছিল নাফসান যে তার এসব ছোট ছোট বিষয় মনে রেখেছে এটাই বেশি। নাফসানের তার এসব ছোট ছোট খেয়াল রাখাতে নাওরা খুব খুশি হয়। ট্যুরে যাবে আর নাচ গান হবে না, নাওরার রূপা বেশ আনন্দ করে সবার সাথে। তবে মাঝে বিপত্তি হিসেবে ছিল লামিয়া হিংসার বশবর্তী হয়ে নাচার ছলে নাওরাকে ঠেলে ফেলে দেয়। এতে পাশের সিটের সাথে ধাক্কা খেয়ে নাওরা বেশ আঘাত পায়। তবে কাউকে তা না বুঝতে দিয়ে নাওরা একাই ধীরে ধীরে নিজে জায়গায় এসে বসে। তবে সদ্য পাওয়া ব্যথায় নাওরার চোখ মুখ কুঁচকে আসে। বাসের সিটের পাশের হাতলটা ওঠানো ছিল, সেখানে সজোরে গিয়ে ধাক্কা খেয়েছে। ব্যথায় মনে হচ্ছে কোমরে রক্ত জমাট বেঁধে গেছে। নাওরা এসে নিজ জায়গায় বসেছে অনুভব করে নাফসান পিছু ফিরে তাকায়। যেহেতু সে সামনের সিটেই ছিল, তাই সহজেই বুঝে গেছে। তার থেকেও বড় সত্যি কথা তো সে মাঝে মাঝে পেছন ফিরে নাওরাকে পর্যবেক্ষণ করছিল। ভুলেও অন্য শিক্ষার্থীদের দিকে তার নজর যায়নি। সবকিছুর থেকে মুখ ফিরিয়ে মাত্রই কিছুক্ষণের জন্য পাশের শিক্ষকের সাথে কথা বলায় ব্যস্ত ছিল। এরই মাঝে নাওরা আঘাত পেয়ে বসে আছে। নাওরাকে এভাবে সব ফেলে এসে বসে থাকতে দেখে নাফসান জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার, এসে বসে পড়লে কেন? ভালোই তো নাচানাচি করছিলে এতক্ষণ। ওফ স্যার, ব্যথা পেয়েছি আমি, কোমরটাই সেই লেগেছে। কিভাবে লাগলো? নাওরা কিছুটা এগিয়ে ফিসফিসিয়ে বলল, ওই লামিয়া শাকচুনিটা ধাক্কা দিয়েছে। ইস, খারাপ মেয়ে একটা, যাওয়ার সময় ধাক্কাটা দিত, এখন দিল কেন? আমার নাচানাচি আনন্দটা মাটি করে দিল। নাফসান দীর্ঘশ্বাস ফেলে নাওরার কথা শোনে। সে যে ব্যথা পেয়েছে এটা আসল বিষয় না, সে যে ভালো মতো আনন্দ করতে পারছে না এটাই ম্যাটার। নাফসান কিছু না বলে নিজের ব্যাগ থেকে একটা ব্যথার স্প্রে বের করে, তারপর সেটা পেছনে নাওরার দিকে দিয়ে বলে, জানতাম তোমার এটার প্রয়োজন হবেই। তুমি যা মেয়ে, একবার না একবার আঘাত পাওয়া ছাড়া তোমার শাস্তি হবে না, একবার না একবার আঘাত পাওয়া ছাড়া তোমার শান্তি হবে না। ও মা, কি ভালোবাসা, আমার জন্য এতই ভাবেন আপনি। ইস, খুশি হয়ে গেলাম।